নমস্কার বন্ধুরা, আদাব। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলতে এলাম। খুব রিসেন্টলি একটা পেন্টাগনের সিক্রেট যে ডকুমেন্ট লিক হয়েছে সেটার নাম হলো ওভারম্যাচ ব্রিফ। ওভারম্যাচ ব্রিফে পেন্টাগনের সে ডকুমেন্টে খুব ক্লিয়ারলি বলা হচ্ছে যে আইওয়ান নিয়ে চীনের সঙ্গে যদি যুদ্ধ হয় তাহলে আমেরিকা গো হারান হেরে যাবে। এটা পেন্টাগনের ওভারম্যাচ ব্রিফ বলে একটা সিক্রেট ডকুমেন্ট যেটা লিক হয়েছে, সেখান থেকে পাওয়া গেছে। মনে রাখা দরকার যে সেপ্টেম্বর মাসেও এরকম একটা কথা পেন্টাগন থেকে জানানো হয়েছিল, সেটা ওপেন ডকুমেন্ট ছিল। আমার ধারণা ওই ওপেন যে কনক্লুশনটারই আসলে যে কারণ যেটা সেটাই হলো ওভারম্যাচ ব্রিফ। অর্থাৎ ওভারম্যাচ ব্রিফে যেটা আসলে যেটা কিনা লিক হয়েছে সেখানে দেখা গেছে যে 24টা সাইমুলেশন হয়েছে, মানে কম্পিউটারে সেখানে আর কি যে একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে দেখা হয় যে কে জিততে পারে। তো সেখানে প্রতিবারই এটা দেখা গেছে, সেটা যুদ্ধটা বাই অ্যাক্সিডেন্টই শুরু হোক, যুদ্ধটা আমেরিকাই শুরু করুক বা যুদ্ধটা চীন শুরু করুক, এইচ অ্যান্ড এভরি কেসে চীনই জিতছে যুদ্ধে। এবং কেন চীন জিতছে তার মূল কারণটা যেটা চিহ্নিত করা হয়েছে সেটা হলো হাইপারসোনিক মিসাইল, যেটা আমেরিকার নেই। ইনফ্যাক্ট চীনের আছে, রাশিয়ার আছে, তোমার ইরানেরও আছে, উত্তর কোরিয়ার আছে, কিন্তু ইসের নেই। তোমার হলো আমেরিকা এখনো হাইপারসোনিক মিসাইলে খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারেনি। ইনফ্যাক্ট ইন্ডিয়ার থেকেও পিছিয়ে আছে এখন আমেরিকা হাইপারসোনিক মিসাইলে। ইনফ্যাক্ট যে মিসাইলটা সাধারণত আমেরিকা খুব গুরুত্ব দেয় না কখনো, আমেরিকার মূল গুরুত্বের জায়গা ছিল যে নেভি অ্যান্ড এয়ারফোর্স। তো কিন্তু এই হাইপারসোনিক মিসাইলের যে জোর, সেই জোরটার জন্যই নাকি মূলত 24টা সাইমুলেটেড ওয়ারেই চীন জিতে গেছে। এখন এর অর্থ কি? এর একটা অর্থ হতে পারে যে পেন্টাগন এটা দেখিয়ে বলবে যে তুমি পেন্টাগনে আরো ইনভেস্টমেন্ট করো, মানে আমাকে আরো পয়সা দাও। বিষয়টা হলো আমেরিকা অলরেডি খুব ইনডেপ্টেড, এতটা ইনডেপ্টেড যে বর্তমানে ডিফেন্স বাজেট যেটা কিনা $1 ট্রিলিয়ন ওপর, ডিফেন্স বাজেটেরও বেশি টাকা তাকে শুধুমাত্র ডেট সার্ভিস পেমেন্ট করতে, অর্থাৎ যে ঋণটা আছে সে ঋণের ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়। এবার আরও যদি ডিফেন্সে ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে আরও যে ঋণ করে করতে হবে, যেটা করার মতো অবস্থায় মোটামুটি আমেরিকা বর্তমানে নেই। এবং একই সঙ্গে আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হলো আমেরিকার যে ডিফেন্স বাজেটের প্রায় 67% চলে যায় কিন্তু তোমার যে মিলিটারি এবং যারা কিনা যে টেকনিক্যাল স্টাফ অ্যান্ড দ্য নন টেকনিক্যাল স্টাফ যারা কাজ করে তাদেরকে পেমেন্ট করতে, এবং কেবলমাত্র 33% তারা কেবলমাত্র ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে পারে। মানে অর্থাৎ কিনা যে যুদ্ধাস্ত্রে ইনভেস্টমেন্ট হয় কেবলমাত্র 33%, আর 67% চলে যায় হলো মানুষকে এমপ্লয় করতে। কেন এটা? তার কারণ হলো আমেরিকার বিভিন্ন জায়গায় ঘাঁটি আছে, লাইক সাউথ কোরিয়া, জাপান, জার্মানি, ইটালি, এছাড়াও অজস্র ছোট ছোট যে দ্বীপ আছে গাওমের মতো, সেখানে তাদের প্রচুর পরিমাণে সেনা মোতায়েন রয়েছে এবং এই সেনাকে তাদেরকে লাগাতারভাবে পেমেন্ট করে যেতে হয়, শুধুমাত্র বসিয়ে বসিয়ে টাকা দিয়ে যেতে হয়। ফলে একটা বিপুল এক্সেস এমপ্লয়মেন্ট অফ দ্য সোলজার্স অ্যান্ড টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল স্টাফস পেন্টাগনকে মেনটেন করতে হয়। এখন তাহলে ওখান থেকেও কাটছাট করতে হবে, অর্থাৎ বেসগুলো থেকে তাহলে সোলজারদের সংখ্যা অনেক কমিয়ে ফেলতে হবে, তাহলে খানিকটা বাজেট বাঁচবে, যে বাজেটটা আবার সে হলো ইনভেস্ট করতে পারবে ইন দ্য যুদ্ধাস্ত্র। এখন রিসেন্টলি আরও অনেকগুলো জায়গাতে বলা হচ্ছে যে শুধুমাত্র হাইপারসোনিক মিসাইলেই নয়, যেটা আমেরিকার শক্তির জায়গা ছিল এয়ারফোর্স, সেখানেও পর্যন্ত চীন অনেকটা এগিয়ে গেছে, বিশেষ করে 6th জেনারেশন জেট ফাইটার আসার পরে। কেন? কারণ 6th জেনারেশন জেট ফাইটার যেখানে চীন পুরো রেডি করে ফেলেছে, সেখানে আমেরিকা কিন্তু এখনো অবধি রেডি করতে পারেনি।
এটা কেন পারেনি? এটা কোনো টেকনোলজির কারণে পারেনি তা নয়, এটা পারেনি তার কারণ হলো একটা জিনিস তৈরি করতে গেলে যে ম্যানুফ্যাকচারিং চেন লাগে সেটা আমেরিকার কাছে অ্যাভেলেবল নেই, যেটা কিনা চীনের কাছে অ্যাভেলেবল। একই জিনিস যে নেভির ক্ষেত্রেও সত্যি, যেহেতু চীন এখন বিশ্বের যে 53% যে শিপ তৈরি করে, অর্থাৎ কিনা জাহাজ তৈরি করে, তো সুতরাং চীনের বিপুল ক্ষমতা আছে যে জাহাজ তৈরি করার, যে জাহাজ তৈরিটা আসলে তার যে নেভিকেও সাহায্য করবে। অন্যদিকে আমেরিকা বিশ্বে জাহাজ তৈরি করবে কেবলমাত্র যে 1% অথবা 2%-এর মতো। সুতরাং তার টেকনোলজি থাকলেও জাহাজ তৈরি করার মতো ক্যাপাসিটি অনেক উইক, সে অনেক আস্তে আস্তে তাকে তৈরি করতে হবে। তো এই জায়গা থেকে যে নেভিও তার কিন্তু আস্তে আস্তে করে পিছিয়ে পড়ছে, অর্থাৎ নেভির যে গ্রোথ চীনের নেভির গ্রোথের থেকে অনেকটাই কম। এখন তাহলে কি চীন কালকে মানে আমেরিকাকে ছাপিয়ে যেতে চলেছে? এটাই রেলিভেন্ট প্রশ্ন। প্রশ্নটা হলো চীনের যে যে ব্যাকইয়ার্ডে যখন চীন আমেরিকাকে ছাপিয়ে যাবে ঘোষিতভাবে, যেটা কিনা পেন্টাগনের রিপোর্টে প্রকাশিত হয়েছে ওভারম্যাচ ব্রিফে, তাহলেই কিন্তু এক রাউন্ড খেলা শেষ হয়ে গেল। এক রাউন্ড খেলা শেষ হয়ে গেল মানে তাহলেই কিন্তু আমেরিকার যে এশিয়া প্যাসিফিকের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু ভেঙে গেল। আমরা এটাও জানি যে কিছুদিন আগে আমেরিকার যে সিকিউরিটি নিয়ে একটা বেরিয়েছে, সেটা ওপেন ডকুমেন্ট, আমেরিকান কংগ্রেস সেটা বার করেছে যে আমেরিকান যে ন্যাশনাল সিকিউরিটি কেমন হবে। সেখানে আমরা দেখেছি যে চীনকে আর শত্রু হিসেবে চিহ্নিত করা হয়নি, কেবলমাত্র কম্পিটিটর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে প্রথম গুরুত্ব দেওয়া হয়েছে যে কিভাবে যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে তারা তাদের জোর সুদৃঢ় করবে, অর্থাৎ কিনা যে ল্যাটিন আমেরিকা আর যে নর্থ আমেরিকা, গ্রিনল্যান্ড এবং হলো গিয়ে যে ওয়েস্ট ইউরোপ এবং হয়তো ওয়েস্ট আফ্রিকা, এই অংশটায় কিভাবে তারা তাদের যে গ্রিপ আরো শক্তিশালী করবে। আপনার নিশ্চয়ই মনে আছে আপনাদের যে ট্রাম্প ক্ষমতায় আসার পরেই বলেছিল ক্যানাডা আর গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বানিয়ে নেব। এখন আবার বলছিল যে ভেনিজুয়েলাকে অ্যাটাক করব। এই কথাগুলোর মধ্যে একটা বার্তা রয়েছে। বার্তাটা হলো সে এই সব অঞ্চলগুলোর ওপর আরো বেশি হোল্ড চায়, আরো স্ট্রং তার ইয়েটা চায়, হয়তো এতটাই স্ট্রং চায় যে এসব দেশে তার কোনো কারেন্সি আর চলবে না, এসব দেশে আমেরিকান কারেন্সি চলবে, জায়গাটা সে তৈরি করতে চায়। এটা সে কেন চায়? তার কারণ হলো যখন এআই বাবল বার্স্ট করবে এবং যখন চীনের যে ক্ষমতা এতটাই বেশি হবে যে চীন অন্যান্য দেশগুলোকে বাধ্য করতে পারবে যে চীনের ইউয়ানে চীনকে পেমেন্ট করতে, তখন আমেরিকার ইউএস ডলারের গুরুত্ব অনেক কমে যাবে। কারণ আমেরিকা অলরেডি বিশাল এক্সপোর্টার নয়, মানে আমেরিকা একটা বড় এক্সপোর্টার কিন্তু চীনের তুলনায় অনেক পিছিয়ে। সুতরাং পণ্যের চাহিদার জায়গা থেকে আমেরিকার যে কারেন্সি ইউএস ডলারের খুব বেশি চাহিদা নেই। আমেরিকার চাহিদার জায়গাটা হলো আমেরিকার সম্পত্তি, অর্থাৎ কিনা আমেরিকার সম্পত্তির বাজার, মানে অ্যাসেট মার্কেটে। কারণ অ্যাসেট মার্কেটে তারা লাগাতার যে ফাটকাবাজি করে, তারা ভ্যালুয়েশন হাই করে এবং সেখানে একটা ইনভেস্টমেন্ট স্কোপ তৈরি হয়, অর্থাৎ বাবল তৈরি করে ইনভেস্টমেন্ট তৈরি করা। এটা দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 87 সাল থেকেই, 87ও না, যে 83 সাল থেকেই প্রক্রিয়াটা শুরু হয়েছে। কখনো বাবল তৈরি বার্স্ট করে, আবার আরো বাবল বার্স্ট করে, এবং এভাবে আস্তে আস্তে আমেরিকা ইনডেপ্টেড হয়ে গেছে। ফলে যখন এআই বাবল বার্স্ট করবে এরপরে কি করা হবে, তারা হয়তো যেটা চাইছে যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের প্রচুর এরকম মানে যে দেশ আছে সেই সমস্ত দেশের কারেন্সি তুলে দিয়ে সেখানে ইউএস ডলার চালু করতে বাধ্য করবে। ফলে ইউএস ডলারের একটা এক্সট্রা ডিম্যান্ড জেনারেশন হবে। অর্থাৎ এক্সপোর্ট তো বেশি নেই, পণ্যের চাহিদা নেই, পণ্যের চাহিদার জায়গা থেকে ইউএস ডলারের চাহিদা নেই, সম্পত্তির চাহিদার জায়গাটাও যদি অনেকটা কমে যায়, যখন কিনা তোমার চায়নার যে ইউয়ানকে আরো স্পেস দিতে হবে, তখন সে এই কিনা যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের যে দেশগুলোতে একটা ইউএস ডলারের চাহিদা তৈরি করবে।
এটা হলো লক্ষ্য বলে আমি মনে করি। এখন পরবর্তী যেটা বিষয় সেটা হলো যে এটা কেন হচ্ছে। এটা এই জন্যে হচ্ছে কারণ চীনের হাতে অলরেডি কিনা যে ম্যানুফ্যাকচারিংটা চলে গেছে, বিপুলভাবে চলে গেছে, এতটাই চলে গেছে যে চীন ডিসেম্বর মানে যে হলো যে নভেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী, অর্থাৎ শেষ 11 মাসে $1.2 ট্রিলিয়ন ট্রেড সারপ্লাস তৈরি করেছে। যদিও আমেরিকাতে তার হলো এক্সপোর্ট কমেছে 29%। তার মানে আমেরিকার আর কোনো গুরুত্বই চীনের কাছে নেই। মানে আমেরিকাতে প্রায় 30% এক্সপোর্ট কমে গেলেও আর চীনের যে রেকর্ড এক্সপোর্ট হচ্ছে এবং চীনের রেকর্ড সারপ্লাস হচ্ছে, তার মানে সামহাউ সে আমেরিকাকে পুরোপুরি যে নেগেট করে দিয়েছে। অর্থাৎ বাজার হিসেবেও চীনের কাছে আমেরিকার আর গুরুত্ব নেই। অর্থাৎ বাজারের জায়গায় যে ট্যারিফ বসিয়ে যে চীনকে কন্ট্রোল, এই জায়গাটা প্রায় এখন নীল হয়ে গেল এটার পরে। অর্থাৎ ট্রেড ওয়ারের যুগ প্রায় শেষ। রিসেন্টলি যে ট্রাম্প ঘোষণা করেছে এনভিডিয়ার H100 যে চিপ চীনকে বিক্রি করা, অর্থাৎ অত্যন্ত সফিস্টিকেটেড চিপ, যেটা চীন নাকি বানাতে পারে না, বা অথবা বানাতে পারলেও যে প্রফিটেবলি পারে না, লো কস্টে পারে না। চীন কিন্তু রিজেক্ট করেছে, চীন ওটাকে আসতে দেবে নাই বলে দিয়েছে। অর্থাৎ চীন মনে করছে যে আমরা কিনা যে হাই কস্টে হলেও আপাতত হাইটেক চিপ বানাবো, আস্তে আস্তে আমরা আমাদের কস্টটাকে ফেলে দেবো। তো এর থেকে বোঝা যাচ্ছে যে হাইটেক মানে চরম হাইটেকে যেখানে চীনের এখন অবধি অসুবিধা থাকার কথা ছিল, সেগুলো আস্তে আস্তে করে যে মেকআপ হয়ে যাচ্ছে। এমনিতে নিয়মটা হলো আগে কিনা যে লো এন্ড ম্যানুফ্যাকচারিং ধরতে হয়, তারপরে মিডল এন্ড ম্যানুফ্যাকচারিংয়ে যেতে হয়, তারপরে হাই এন্ড ম্যানুফ্যাকচারিংয়ে যেতে হয়। যখন সে হাই এন্ড ম্যানুফ্যাকচারিংয়ে চলে যায় তখন স্বাভাবিকভাবেই তার ইকোনমিটা বিশাল বড়, তার টেকনোলজিও খুব শক্তিশালী, কাজে কাজে তার যে ডিফেন্সও খুব স্ট্রং হতে শুরু করে। কারণ তার হলো যে কাইন্ড অ্যান্ড কোয়ালিটি দুটোই তখন আছে। তখন সে খুব সফিস্টিকেটেড যে উইপন্স তৈরি করতে পারে। যখন সে সফিস্টিকেটেড উইপন্স তৈরি করা শুরু করে তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু কারেন্সি মার্কেটকে এফেক্ট করতে পারে। কিভাবে করে? যেমন ধরুন, খুব স্বাভাবিক বিষয় যে আগেকার দিনে যারা কিনা যে রাজা হতো ওরা কিন্তু নিজেদের নামে কয়েন বার করতো, কিন্তু আগেকার দিনে কিন্তু রাজার থেকেও বড় লোক যে ব্যবসায়ী হতো তারা কিন্তু নিজের নামে কয়েন বার করতে পারতো না। কেন পারতো না? কারণ রাজার কিন্তু সেনা আছে, যে সেনাটা দিয়ে সে যে কোনো সময় ওর যে টাকাটা সে তুলে নিতে পারবে। এই জন্যে রাজাই কেবলমাত্র কয়েন ইস্যু করতে পারে, কোনো ব্যবসায়ী কয়েন ইস্যু করতে পারতো না। মানে যে মুদ্রা বা কারেন্সি ইস্যু করতে পারতো না, তারা হয়তো হুন্ডি ইস্যু করতে পারতো। হুন্ডিও এক ধরনের কারেন্সি, কিন্তু সেটা খুব লিমিটেড ব্যবসায়ীদের মধ্যেই থাকে। ফর দ্য মাস কেবল রাজাই করতে পারে, কারণ রাজার পয়সাও আছে, রাজার সেনাও আছে। পয়সা যদি, আর অন্যদিকে ব্যবসায়ীর শুধু পয়সা আছে। তো সেরকমই যখন একটা দেশের লো এন্ড ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে হাই এন্ড ম্যানুফ্যাকচারিংয়ে গিয়ে আলটিমেটলি সে যুদ্ধাস্ত্রতেও 1 নম্বর হয়ে উঠতে শুরু করে, তখন স্বাভাবিকভাবে কারেন্সি মার্কেটটাও তার হাতে চলে যায়। কারেন্সি মার্কেট হাতে চলে যাওয়ার ফলে অনিবার্যভাবে যেটা হয় সেটা হলো ফিন্যান্স, অর্থাৎ অ্যাসেট ট্রেডিং মার্কেটটাও আস্তে আস্তে করে তার হাতে চলে যেতে পারে সে যদি চায়। অর্থাৎ যার কারেন্সি শক্তিশালী সে দেশের যে পণ্য এবং সম্পত্তি দুটোরই যে ভ্যালু হাই হবে। মানে ধরুন ব্যাপারটা এভাবে ভাবুন যে আগে হলো 100 টাকা ইকুয়াল টু $1 ছিল, এবার সামহাউ তোমার কারেন্সি ভ্যালুয়েশনটা মানে আমার যে টাকার যে ভ্যালুয়েশনটা বেড়ে গেল $এর তুলনায়, এবং তখন দেখা গেল যে 50 টাকা ইকুয়াল টু $1 হয়ে গেছে, আর মানে 100 টাকা ইকুয়াল টু $2 হয়ে গেছে, যেহেতু টাকার মান বেড়ে গেছে। অর্থাৎ আগে
যে পণ্যটা বিশ্ববাজারে আমার দেশ বিক্রি করতে পারতো $1, এখন সেটা $2, আবার যে সম্পত্তিটা $1 বিক্রি করতে পারতো এখন সেটা $2। এবার নিয়ম হলো পণ্যের দাম যখন বেড়ে যায় তখন তার চাহিদা কমে যায়, আর এর দাম যখন বেড়ে যায় অর্থাৎ অ্যাসেটের দাম যখন বেড়ে যায় অথবা বাড়ার সম্ভাবনা থাকে তখন স্বাভাবিকভাবেই অ্যাসেটের যে ডিমান্ড কিন্তু বেড়ে যায়, অর্থাৎ অ্যাসেট মার্কেট আর পণ্যের মার্কেট উল্টো দিকে চলে। ফলে ন্যাচারালি যখন একটা দেশের কারেন্সি বেশি ব্যবহার হওয়া শুরু হয় বিশ্ববাজারে, কারেন্সির মূল্য বেড়ে যায় এবং তখন স্বাভাবিকভাবেই ওর যে পণ্যের চাহিদা কমে যায় এবং আর অ্যাসেটের চাহিদা বেড়ে যায়। কাজে কাজে তখন সেখানে আস্তে আস্তে করে অ্যাসেট মার্কেটটাও যে সেখানে শিফট করা শুরু করে। যদিও এটা বলা বাহুল্য, চীন যেহেতু একটা সমাজতান্ত্রিক দেশ, সেই জন্য চীনে কিন্তু ইউজ ভ্যালুর গুরুত্ব এক্সচেঞ্জ ভ্যালুর থেকে বেশি। অর্থাৎ কিনা সেখানে প্রফিট শুধুমাত্র মানে প্রফিটটা কোনো অবজেক্টিভ নয়। ক্যাপিটালিস্ট কান্ট্রিতে প্রফিট হলো অবজেক্টিভ, প্রফিট করার জন্যই অর্থনীতিটা চলে। সেখানে উৎপাদনটা হলো একটা বাই প্রোডাক্ট। আমি প্রফিট করার জন্য একটা প্রোডাকশন করলাম অথবা আমি প্রফিট করার জন্য সম্পত্তি কেনাবেচা করলাম, দুটোই সেখানে জাস্টিফাইড। কিন্তু সমাজতান্ত্রিক দেশে উৎপাদন করাটা হলো কাজ, প্রফিট এমন শুধুমাত্র এমন উৎপাদনেই মানে প্রফিটটা অ্যালাউ করা হবে যেখানে কিনা প্রফিটটা ইন্ডিকেট করে যে তার চাহিদা আছে। ধরা যাক যে ইনফ্রাস্ট্রাকচারের তো কোনো চাহিদা হয় না, লোকে তার ইনফ্রাস্ট্রাকচার কিনতে পারে না। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যদি মনে হয় প্রয়োজন সামাজিকভাবে, তখন সেখানে সমাজতন্ত্র মনে করে হ্যাঁ তুমি পয়সা ঢালো, যদিও সেখান থেকে হয়তো সে প্রফিট পাবে না বা প্রফিট পেতে হয়তো 20 বছর লাগবে, কিন্তু সে করে দেবে। অর্থাৎ কিনা যে নন প্রফিটেবলি ইনভেস্টমেন্ট সেখানে হবে সমাজতন্ত্রে, কিন্তু পুঁজিবাদে সেটা হবে না। দিস ইজ যে ওয়ান অফ দ্য রিজন কেন চীন ইনফ্রাস্ট্রাকচারে সবার থেকে এত এগিয়ে। অন্যদিকে কারণ চীন যেহেতু সমাজতন্ত্র, সে ইনফ্রাস্ট্রাকচারে বেশি ইনভেস্টমেন্ট করতে পারে, কারণ সে প্রফিট ছাড়াই প্রচুর ইনভেস্টমেন্ট করে, যেটা আমেরিকা করে না, যেটা অন্য কোনো দেশের তো এত পয়সাই নেই যে করবে, তাই চিন্তা করে লাভ নেই। এছাড়াও ধরা যাক কনজিউমার গুডস, ধরা যাক আমি একটা পেন তৈরি করেছি, এবার পেনটা যদি ভালো হয় বাজারে বিক্রি হবে, তাহলে প্রফিট হবে। তার মানে এখানে প্রফিটটা হলো একটা ইন্ডিকেটর যে পেনটার একটা ইউজ ভ্যালু আছে, তখন সেখানে প্রফিটটা অ্যালাউড। অর্থাৎ কনজিউমার গুডসের ক্ষেত্রে প্রফিট অ্যালাউড, ইনফ্রাস্ট্রাকচার হেভি ইন্ডাস্ট্রিজ, ইনফ্রাস্ট্রাকচারাল সার্ভিস এগুলোর ক্ষেত্রে প্রফিটটা কোনো ইম্পর্টেন্ট নয়। অন্যদিকে অর্থাৎ আমরা যেটা সম্পত্তি হস্তান্তরের ব্যবসা বলি, অ্যাসেট ট্রেডিং বলি, ফাটকাবাজি বলি, সেখানে কিন্তু তোমার কোনো উৎপাদন হয় না, জাস্ট একটা শেয়ার কিনে বেশি টাকায় বেচে দিল। শেয়ারে মনে রাখা দরকার, যখন একটা কোম্পানি প্রথম কোনো প্রজেক্টের ইনভেস্টমেন্ট করছে শেয়ার বিক্রি করে, তখন সেই শেয়ারটা কেনা হলো ইনভেস্টমেন্ট প্রপার। কিন্তু এটাকে আমরা বলি সাধারণত প্রাইমারি ইনভেস্টমেন্ট। কিন্তু সেকেন্ডারি যখন কিনা ট্রানজাকশন হয়, মানে প্রথম যে বিক্রি হওয়া যে মানে হলো যে শেয়ারটা যখন আবার কেউ বিক্রি করে, তখন সেটা সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াড্রারি ট্রানজাকশন হয়। এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট নয়, এগুলো কিন্তু স্পেকুলেশন। মানে এই ইনভেস্টমেন্টটা দিয়ে কোনো ইউজ ভ্যালু তৈরি হচ্ছে না, এই ইনভেস্টমেন্টটা জাস্ট কেনা বেচা করে সে প্রফিট করছে। তো এটা পুঁজিবাদে অ্যালাউড, কিন্তু সমাজতন্ত্রে খুব অ্যালাউড নয়। যে কারণে আমরা দেখতে পেয়েছি যে হাউজিং মার্কেট চীনে ক্র্যাশ করেছে এবং চীন এভারগ্রিনকে বাঁচাতে যায়নি, এভারগ্রিনের মতো রিয়েল এস্টেট কোম্পানিকে। কারণ শি জিনপিং এর বিখ্যাত কথা আছে, হাউজিং ইজ ফর লিভিং, ইট ইজ নট ফর স্পেকুলেশন করার জন্য হাউজিংটা না। অর্থাৎ সম্পত্তি কেনা বেচা করে তোমরা প্রফিট করবে না। হাউজিং অনেক ক্ষেত্রে একটা সম্পত্তি, বিশেষ করে পয়সাওয়ালাদের কাছে। তো চীন হয়তো অত বেশি পরিমাণে অ্যাসেট ট্রেডিং এ যাবে না, একটা লিমিটেড স্কেলে রাখবে ফিন্যান্সকে। তো সে জায়গাটা থেকে অবশ্যই
আমেরিকার অ্যাসেট ট্রেডিংয়ের কিছুটা লাভ আছে, কারণ কম্পারেটিভলি সে হয়তো একটু জায়গা পাবে। অর্থাৎ আজকে যদি চীনের জায়গায় যদি কোনো ক্যাপিটালিস্ট কান্ট্রির উত্থান হতো, তাহলে যে লড়াইটা আরো জোরদার হতো, কারণ সেও তাহলে অ্যাসেট মার্কেট তৈরি করতে চাইতো। কিন্তু চীন যেহেতু চাইবে না, একটু হলেও আমেরিকা এক্ষেত্রে সেফ আছে। তো তাহলে কি অর্থে দাঁড়াবে? অর্থাৎ চীন এখন বলবে যে আমি যেহেতু লার্জেস্ট এক্সপোর্টার, আমার কাছ থেকে বিশ্ব মাল কেনে, তো ইন্ডিয়া, বাংলাদেশ, ফিলিপিন্স, ভিয়েতনাম, আমি তোমাকে মাল বেচবো, তুমি আমাকে ইউয়ান দেবে। তো তখন স্বাভাবিকভাবেই এইসব দেশগুলো কি করবে? এরা তাদের যে ডলার রিজার্ভটা বিক্রি করে ইউয়ান কিনে চীনকে পে করবে। তার মানে ইউয়ানের চাহিদা বেড়ে যাবে, কারণ ডলার বিক্রি করে ইউয়ান কিনলো, তার মানে ইউয়ানের চাহিদা বাড়লো, ডলারের চাহিদা কমলো। তো এরকম একটা স্টেজ তৈরি হবে। তো এটা হবেই এবার, কারণ চীন আস্তে আস্তে, মানে প্রথমে তো হলো গিয়ে যে লো এন্ড ম্যানুফ্যাকচারিং আর যে মিডল এন্ড ম্যানুফ্যাকচারিং নিয়েছিল, ততদিন অবধি আমেরিকার খুব কষ্ট হয়নি। কিন্তু তারপর চীন আস্তে আস্তে হাই এন্ড ম্যানুফ্যাকচারিংও নিয়ে নিয়েছে। এখন তো যে টেকনোলজিও হাতছাড়া। এখন এটাকে খুব আটকাবার চেষ্টা করেছিল 2016 সাল থেকে। 2015-তে যখন মেড ইন চায়না 2025 করেছিল 2015 সালে চায়না, তখন থেকেই বোঝা গেছিল যে চায়না হলো হাই এন্ড ম্যানুফ্যাকচারিংকে ধরছে, এবং আমেরিকা আপ্রাণ চেষ্টা করেছে তারপর থেকে। তারপর মানে প্রথম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, এখনকার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও প্রথম দিকে, যেটাকে যাতে আটকানো যায়, বাট আটকানো যায়নি। এবং এটা এখন ক্লিয়ার যে আটকানো যাচ্ছে না, এবং হাই এন্ড ম্যানুফ্যাকচারিংয়ে বিপুলভাবে সে ঢুকে গেছে। এখন অটোমোবাইল মার্কেট থেকে চীন চীন এখন আমেরিকা, ইউরোপ আর জাপানকে হাওয়া করে দিচ্ছে। আর তারপর হলো যে হেভি মেশিনারিজ থেকে অলরেডি হাওয়া করে দিয়েছে জার্মানিকে। এখন আর জার্মানির কথা শোনা যায় না খুব একটা। এটা দেখা গেছে কি, এটাকে খেয়াল করেছো? বিগত 5 থেকে 7 বছরে এটা হয়েছে, জার্মানিকে নো হোয়ার করে দিয়েছে চীন। তো এখন আমেরিকাকে নো হোয়ার করে দেবে হাই এন্ড ম্যানুফ্যাকচারিংয়ে। তো যেহেতু হাই এন্ডে এসে গেছে, তার মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই চীনের হাতে চলে গেছে। তো এখন হেভি সমস্ত যুদ্ধাস্ত্র তৈরি হচ্ছে। চীনের হাতে কোয়ান্টাম র্যাডার আছে, যা দিয়ে স্টিলথ ফাইটারকে ধরা যায়। চীনে আছে সারাফি বলছে কি বিনিময়ের মাধ্যম স্বর্ণ হলে অনেক অসুবিধা আছে। স্বর্ণ হলে অনেক অসুবিধা আছে, অবশ্যই স্বর্ণ নিয়ে কেউ ঘুরতে পারে না। তো স্বর্ণ কখনো বিনিময়ের মাধ্যম হওয়াটা কঠিন। আগেকার দিনে হতো, তখন এত এক্সচেঞ্জ হতো না, এখন অনেক বেশি এক্সচেঞ্জ হয়, তাই ওটা হওয়া তো খুবই কঠিন। যাই হোক, সেগুলো নিয়ে আমি অন্যদিন আলোচনা করব। ইসলামে এমনিতে খুব বেশি পরিমাণে আধুনিক অর্থনীতি সম্পর্কে কিছু নেই, তো ইসলাম দিয়ে আধুনিক অর্থনীতি হবে না। তো যাই হোক, অর্থনীতির ব্যাপারটা একদম পিওরলি মার্কস আর নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সদের ব্যাপার, মার্কসিস্ট আর নিও ক্লাসিক্যাল ইকোনমিক্সদের জিনিস। এটা ইসলামিস্টরা বোঝে না ভালো করে, তারা অর্থনীতিটা খুবই কম বোঝে। যাই হোক, ওগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব। আজ যেটা বলছিলাম, যে তো স্বাভাবিকভাবেই যে হাই এন্ড ম্যানুফ্যাকচারিং থেকে এখন তারা আস্তে আস্তে হেভি সমস্ত উইপন্স বানাচ্ছে। এছাড়াও তাদের কাছে হাইপারসোনিক ক্যাননস আছে, মানে এমন কামান, যে কামান দিয়ে হাইপারসোনিক গোলা ছোড়া যাবে। এছাড়াও তারা নাকি যে সামান্য স্টিল দিয়ে খুব সস্তায় হাইপারসোনিক মিসাইল তৈরি করতে শুরু করেছে একটা প্রাইভেট চাইনিজ কোম্পানি, সোশ্যাল এন্টারপ্রাইজ সেটা, মানে প্রফিটের জন্য নয়। তো মানে হাইপারসোনিক মিসাইল লাইক যে একদম সস্তা একটা মিসাইল হয়ে যাবে, মানে অত্যন্ত কম খরচে খুব খুব বেশি খরচের উইপনের অনেক ক্ষতি করে দিতে পারবে তখন। তো এছাড়াও শোনা যাচ্ছে যে কোয়ান্টাম ওয়াকি টকি তৈরি হয়েছে, কোয়ান্টাম র্যাডার দিয়ে স্টিল ফাইটার ধরতে পারবে। এছাড়াও যে রায়ান
ফেডসিউক বলে একজন আমেরিকান বিশেষজ্ঞ বলেছে যে চীন কিন্তু কোয়ান্টামকে ব্যবহার করে আলটিমেটলি সমস্ত যে ডিজিটাল সিক্রেটের যে কি পেয়ে যাবে সেদিকে এগোতে চাইছে চীন। তো তোমার মানে এই যে এই বিষয়গুলো, এছাড়া রিসেন্টলি তোমার ওই জুতিয়ান বলে একটা তোমার যে ড্রোন ক্যারিয়ার তৈরি করেছে চীন, যেটাও একটা ভয়াবহ জিনিস যেটা মানে আমেরিকার জন্য। জাস্ট একটা মানে একটা ক্যারিয়ার যাবে, ড্রোন ক্যারিয়ার, সেখান থেকে কোটি মানে যে প্রচুর পরিমাণে যে ড্রোন বেরিয়ে কেল্লা ফতে করে দেবে, এবং সেটা এখন সে কিনে যে মাস প্রোডাকশন লেভেলে আস্তে আস্তে যে নিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। এছাড়া এয়ার টু এয়ার হাইপারসোনিক মিসাইল চায়নার আছে, ফলে জিনিসটা হলো আমেরিকা আস্তে আস্তে করে তার যে এখন যে যে তোমার আর কি যে মিলিটারি ডমিনেশন সেটাও হারাচ্ছে। তো এরপরে কি হতে পারে? এরপরে স্বাভাবিকভাবে এর এফেক্টটা কারেন্সি মার্কেটে পড়বে। নেক্সট কারেন্সি মার্কেটে চীন এবার খুব ইজিলি গোটা বিশ্বকে বাধ্য করবে একটা সময় যে ভাই তুমি আমার থেকে মাল কেনো, তোমার কিনতে হবে না, তুমি কিনতে চাও না নিজে বেশি দামে বানাতে চাও না আমার থেকে সস্তায় কিনে রক্ষা পেতে চাও, যদি পেতে চাও আমাকে ইউএনে বেচো বললে গেম ওভার হয়ে যাবে আস্তে আস্তে করে। এবং চীনের খুব একটা হাই ডিম্যান্ড অফ ইউএনের প্রয়োজন নেই, একটু বাড়লেই হলো, কারণ বেশি বাড়লে ওর পণ্যের চাহিদা কমে যাবে এবং অ্যাসেটের চাহিদা বেড়ে যাবে। এটা ও চায় না, এটা কমিউনিস্ট পার্টি চায় না, কারণ কমিউনিস্ট পার্টি অ্যাসেট ট্রেডিংকে মনে করে না, বা অ্যাসেট ট্রেডিং থেকে প্রফিট হয় কিন্তু কোনো উৎপাদন হয় না, রিয়েল কোনো প্রোডাকশন হয় না, সেজন্য ওটাকে এড়াতে চাইবে। কিন্তু ইউয়ানের ভ্যালু কিছুটা বাড়াতে চাইবে যাতে আর যে ডমিনেশনটা আরও প্রপার হয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওই আগে যেটা বলেছিলাম এবং যে ন্যাশনাল সিকিউরিটি রিপোর্টেও যেটা আছে, আমেরিকা মোটামুটি চীন আর রাশিয়ার সঙ্গে একটা সন্ধি করতে চাইছে যে আমার হাতে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারটা থাকবে, এখানে আমি এখানকার যে দেশগুলোকে আমার ইউএস ডলার চালাতে বাধ্য করব। সে অলরেডি এক ধরনের তোমার যে ক্রিপ্টো কারেন্সিও এনেছে, ইউএসডিটি নাম, যেটা আসলে ইউএস ডলার বেসড একটা ক্রিপ্টো কারেন্সি, যেটা কিনা তোমার হলো যে সেন্ট্রাল মানে অন্যান্য দেশের সেন্ট্রাল, বিশেষ করে যে উইক দেশগুলো যাদের কারেন্সি খুব দুর্বল, সেই সব দেশের যে জনসাধারণ যাতে ইউজ করতে পারে সেসব দেশের সেন্ট্রাল ব্যাংককে এড়িয়ে, মানে ইনডিরেক্টলি সে কিন্তু সে জানে যে আর অ্যাসেট মার্কেটে ক্র্যাশ হবে, ইউএস ডলারের চাহিদা আমায় এরপর কমে যাবে, কারণ অধিকাংশ দেশ তখন আর যে রিজার্ভের একটা বড় অংশ ইউএস ডলার থেকে ইউয়ানে কাটিল করবে, তখন আমি নতুন চাহিদা তৈরি করব এইভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে, সাধারণ মানুষের মধ্য থেকে। এবং তার একটা ভালো হতে পারে, আমি ভেনিজুয়েলাকে দখল করে সেখানে নতুন সরকার বসিয়ে সেখানকার যে সেন্ট্রাল ব্যাংককে বাধ্য করলাম ইউএস ডলার ব্যবহার করতে, এটা হতে পারে। অথবা ইউএসডিটির মতো ক্রিপ্টোকারেন্সি আরও ইজি করে দিলাম অ্যাভাইলেবল। বা সেটা যে সবসময় যে দখল করতে হবে তার মানে নেই, অনেক সময় কোনো চুক্তি করেও সেটা করে দেওয়া যায়। তো যাই হোক, এটা হবে। তো এবং এটার ফলে আরেকটা যেটা সুবিধা হবে আমেরিকার, সেটা হলো ইউরোর ক্ষেত্রে যেটা কিনা জার্মানি পায়, সেটা হলো ধরা যাক জার্মানি আর গ্রিস, জার্মানির হলো মানে এক্সপোর্ট অনেক বেশি, গ্রিসের কিছু এক্সপোর্ট নেই, ওই লোকেরা হয়তো যে ট্যুরিজমে যায় ওটাই এক্সপোর্ট। তো জার্মানির তো ন্যাচারালি যদি নিজস্ব কারেন্সি থাকতো ওর ভ্যালু অনেক হাই হওয়ার কথা, আর গ্রিসের নিজস্ব কারেন্সি থাকলে ভ্যালু লো হওয়ার কথা, কারেন্সি ভ্যালু লো হওয়ার কথা। ফলে এবার সে জায়গায় তুমি যদি ইউরো আনো তাহলে একটা মিডল ভ্যালু আসছে দুজনেরই জন্য, যেটা আসলে জার্মানির পক্ষে, জার্মানির উৎপাদনের পক্ষে ভালো আর গ্রিসের উৎপাদনের পক্ষে খারাপ, কারণ গ্রিসের কারেন্সি যা ভ্যালুয়েশনের হওয়া উচিত ছিল তার থেকে হাই ভ্যালুয়েশনের ইউরো ইউজ করছে, ফলে তার উৎপাদন মার খাচ্ছে। আর জার্মানির যা ভ্যালু হওয়া উচিত ছিল তার থেকে লো ভ্যালুয়েশন কারেন্সি ইউরো ইউজ করছে, ফলে তার এটা বুস্ট হচ্ছে তার প্রোডাকশন। আমেরিকার ক্ষেত্রেও তাই হবে যদি আমেরিকা গ্রিনল্যান্ড, কানাডা এবং যে ল্যাটিন আমেরিকাকে এটা করতে পারে। সো ইট ইজ আ গুড মডেল অ্যাকচুয়ালি। আরেকটা যেটা আমেরিকা করার চেষ্টা করবে সেটা হলো ইউরোপকে শেষ করে দিয়ে ইউরো কারেন্সিটাকে শেষ করার চেষ্টা করবে, কারণ ইউরো কারেন্সির যদি হোল্ডটা কমে যায়
তাহলে ইউরোকে মেরে অ্যাকচুয়ালি ইউয়ানকে বেশ কিছুটা জায়গা দিয়ে দিতে পারবে। আর সুতরাং যে ইউএস ডলারের জায়গাটা রিলেটিভলি একই থেকে যাবে, একটু কমবে বাট অতটাও কমবে না। সো এটা আরেকটা। ইন্ডিয়াকে নিয়ে এখন কথা হচ্ছে না, এখন ইন্ডিয়ার কোনো এসব ব্যাপারে কোনো গুরুত্ব নেই। ইন্ডিয়া যেখানে আমেরিকা চায়নাকে নিয়ে কথা হচ্ছে, ওখানে ইন্ডিয়া আসে না। সুজয় বলেছে ইন্ডিয়ার কি হচ্ছে, ওটা 90.5 আছে, আগামী দিনে 150, 200, 250 হবে। ওটা ভেবে লাভ নেই। ইন্ডিয়া যদি চীন আর আমেরিকা যেদিকে এগোচ্ছে তাতে তাদের যদি সত্যি চুক্তি হয়ে যায় এটা আমার এটা তোমার, তাহলে কি হবে যে ল্যাটিন আমেরিকা বা নর্থ আমেরিকা তো হলো গিয়ে আমেরিকার জিম্মাতেই থাকবে, আর এশিয়াটা তো মানে বিশেষ করে যে সাউথ এশিয়া তো চীনের জিম্মাতেই থাকবে। সাউথ এশিয়া, ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া বা নিয়ে নয় রাশিয়া আমেরিকা এদের সঙ্গে একটা দর কষাকষি হবে, কিন্তু সাউথ এশিয়া, ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া নিয়ে তো আর হবে না। তো তো স্বাভাবিকভাবেই যেটা হবে সেটা হলো এটা মানে তো তোমার হলো যে তখন এটা ইন্ডিয়ার জন্য একটা যে ডেথ সেন্টেন্স হয়ে যাবে, যেটা হতে চলেছে। কারণ চীন তার পাশে একটা বড় দেশ রাখবে না, কেউ রাখতে চায় না, রাখেও না। চীন যেমন খুব আর যে ইন্টারমিডিয়েট গুডসগুলো খুব একটা ইনভেস্টমেন্ট করছে না, মানে তার ইন্টারমিডিয়েট গুডস কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ডিয়াতে খুব একটা বিক্রি করে না। আর বাংলাদেশে করে, সাউথ ইস্ট এশিয়াতে করে, কিন্তু ইন্ডিয়াতে করে না। কারণ সে জানে ইন্ডিয়ার পপুলেশন অনেক বড়, ওর যদি অর্থনীতিকে আমি আমার ইন্টারমিডিয়েট পাঠিয়ে ইন্ডাস্ট্রি বানিয়ে বেশি স্ট্রং করে দিই তাহলে ও আগামী দিনে আমাকে চ্যালেঞ্জ করে দেবে। সুতরাং আমি এ ভুল আর করবো না। আর একদম পাশাপাশি দুটো দেশ, অনেক দূরে হতো, যেমন আমেরিকার চীন অনেক দূরে, তো চীনে গেছে যাক, কিন্তু এটা তো একদম পাশাপাশি। আবার যে মানে তাদের মধ্যে যে ল্যান্ড কনফ্লিক্টও আছে, তো ইন্ডিয়ার জন্য ওটা একটা ডেথ সেন্টেন্স। তো ইন্ডিয়ার কথা ভেবে আর লাভ নেই। তো এখন যেটা কথা সেটা হলো আস্তে আস্তে বোঝা যাচ্ছে আমার যে প্রেডিকশনটা ছিল প্রায় 10-12 বছর আগে সেটাই হতে চলেছে। চীনের হাতে পুরো বিশ্বের ক্ষমতা মোটামুটি চলে যাচ্ছে, পুরোটা না হলেও এই অঞ্চলগুলো পুরোপুরি চীনের হাতে যাচ্ছে, এবং বিশ্ব আগামী দিনে সেভাবে নিজেকে সাজিয়ে তুলবে। এটাই বিশ্বের নিয়ম, এটাই আগেও হয়েছে। ব্রিটেন থেকে যখন আস্তে আস্তে আমেরিকার কাছে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আমেরিকার সোভিয়েটের কাছে, বিশ্ব অন্যভাবে সেজেছে, অন্যভাবে ভাগাভাগি হয়েছে। এখন আমেরিকার থেকে আর কি 3 জনের মধ্যে হয়তো ভাগাভাগি হবে, বিশ্ব সেভাবেই সাজবে। অজস্র ধন্যবাদ।